স্বপ্নের কক্সবাজার ভ্রমণে আপনাকে স্বাগতম। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে আমরা শুরু করছি 120 কিলোমিটার হাঁটার যাত্রা। এই যাত্রা শুধু সমুদ্র দেখার নয়, এটি সমুদ্রের পাশে পাশে হাঁটার গল্প। ঢেউয়ের মৃদু শব্দ, সূর্যের আলো আর খোলা আকাশের নিচে কক্সবাজারকে তার আসল রূপে চেনার চেষ্টা, যেখানে রাত কাটবে খোলা আকাশের নিচে, তারাদের আলোয় ক্যাম্পিং করে। দিনের পথে দেখা হবে জেলেদের জীবন, আর ফাঁকা সমুদ্র সৈকতে হারিয়ে যাবে সমস্ত কোলাহল। এটা সাধারণ কক্সবাজার ভ্রমণ নয়, এটাই বিচ হাইকিং, সমুদ্রকে খুব কাছ থেকে জানার গল্প। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ধরে 5 দিনের এই হাইকিং অভিযানের আজ আমাদের 3য় দিন। আপনারা দেখছেন বিচ হাইকিং 3য় পর্ব। বিচ হাইকিংয়ের আজ আমাদের 3য় দিন। সকাল 7টার সময় আমরা শ্যামলাপুর ক্যাম্প সাইট থেকে যাত্রা শুরু করলাম। শ্যামলাপুর বাজারেই চোখে পড়ল মেজর সিনহার স্মৃতিফলক। এখানেই মেজর সিনহাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আসসালামু আলাইকুম। 3য় দিনের বিচ হাইকিং শুরু করতে যাচ্ছি আমরা। আর আমরা আজকে সকালে গাড়িতে করে আমাদের সেই কালকে যেখানে শেষ করছিলাম সেই পর্যন্ত যেতে হচ্ছে আজমপাড়া বা সিয়াম ভাতঘর। সেখানে আমরা গাড়িতে করে যেয়ে বিচ হাইকিং শুরু করব। কিন্তু যেতে যেতে এই পাশে দেখেন লবণ চাষ দেখা যাচ্ছে। মাটিতে লবণ চাষ হচ্ছে, মাটিতে তেমনি কত শাকসবজি চাষ দেখেছেন, এখন দেখেন লবণ চাষ। সকাল 8টা বাজে আমরা হাইকিং শুরু করে দিলাম। আর কালকে বলেছিলাম এই সাম্পানগুলো আগামীকাল সকালে দেখাবো, অর্থাৎ আজকে সকালে। এই যে দেখেন কত সাম্পান সারি সারি সাজানো রয়েছে, যত দূর চোখ দেয় তত দূর মনে হচ্ছে যে শুধু সাম্পান আর সাম্পান। আর আমরা কিন্তু পিছন থেকে এসেছিলাম, এদিকে যাব। মাত্র 10 কিলো হাঁটতে হবে আজকে, 11 কিলো হাঁটতে হবে আজকে আমাদের। হাঁটা শুরু করার কিছুক্ষণ পরেই বন্ধু জনের চোখে পড়ল জালে আটকে থাকা কয়েকটি কাঁকড়ার। নির্জন সমুদ্র পাড়ে জীবনের জন্য তাদের সেই ছোট্ট লড়াইটা হয়তো খুব সহজেই এড়িয়ে যাওয়া যেত, কিন্তু জনির মন সেটা মেনে নিতে পারল না। সে ব্যস্ত হয়ে গেল কাঁকড়াগুলোকে মুক্ত করার চেষ্টায়। একটি ছাড়ানোর পর আরেকটি ছাড়াতে গিয়ে হঠাৎই কাঁকড়ার আঘাতে তার হাতে রক্ত ঝরল কিছুটা। সেই মুহূর্তে আমরা বুঝলাম প্রকৃতিকে ভালোবাসা শুধু দেখার মধ্যে নয়, কখনো কখনো একটু কষ্ট সহ্য করার মধ্যেও লুকিয়ে থাকে। আর সেখানেই শেষ হলো কাঁকড়া মুক্ত করার চেষ্টা। গতকাল অর্থাৎ আমাদের বিচ হাইকিংয়ের 2য় দিনের যাত্রা আমরা শেষ করেছিলাম হাজমপাড়ায়। নিরাপত্তার কথা ভেবে সেখানে ক্যাম্পিং না করে অটোরিকশায় করে চলে গিয়েছিলাম শ্যামলাপুরে। সেখানেই কাটিয়েছি রাত। আজ সকালে আবার অটোতে করে শ্যামলাপুর থেকে ফিরে এলাম হাজমপাড়ায়, ঠিক সেই জায়গায় যেখান থেকে গতকালের হাঁটা থেমে গিয়েছিল। সেখান থেকেই শুরু হলো আজকের নতুন পথ চলা। আজ আমরা হাঁটব শ্যামলাপুর পর্যন্ত, আর সেখানেই আবারও খোলা আকাশের নিচে ক্যাম্প করে কাটাবো রাত। এই অংশে জেলেদের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো। এখানে অনেক সাম্পান রয়েছে, আর যে মাছ ধরা ট্রলার দূরে রয়েছে অনেক। গাড়ি দিয়ে রশি ধরে টানছে অনেকে, দেখলাম পিছনে আমরা 2 দিন দেখছি হাতে টানছে জাল, কিন্তু এই জায়গায় গাড়ি দিয়ে টানছে রশি, সেটা দিয়ে জাল আসতেছে। আর টুরিস্ট তো নাই, শুধু আমরা আর স্থানীয়রা যারা মাছ ধরতেছে। কক্সবাজারকে আমরা অনেকবার দেখেছি, কিন্তু খুব কম সময়েই তাকে বুঝেছি। 2 দিন হাঁটার পর এখন বুঝতে পারছি এই 120 কিলোমিটার শুধু দৈর্ঘ্য নয়, এটা প্রতিদিন বদলে যাওয়া এক গল্প। মানুষ কমে গেলে সাগর নিজেই কথা বলতে শুরু করে, ঢেউয়ের শব্দে, বাতাসের স্পর্শে, নীরবতার ভেতরে লুকিয়ে থাকা গল্পগুলো ধরা দেয়। আজ আমরা সেই কথাগুলো শোনার চেষ্টা করছি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ধরে 5 দিনের এই হাইকিং অভিযান শুরু হয়েছিল 2 দিন আগে শাহপরীর দ্বীপ থেকে। সেই প্রথম 2 দিনের গল্প ইতিমধ্যে 2টি আলাদা পর্বে আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও দুটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
গত 2 দিনের মতো আজও স্থানীয় জেলেদের মাছ ধরা দেখছি, তবে আজ দৃশ্যটা একটু ভিন্ন। জাল আর হাতে টানছেন না তারা, পাওয়ার টিলারের সাথে রশি বেঁধে ধীরে ধীরে টেনে তুলছেন সাগরের ভেতর থেকে জীবিকার গল্প। কিছুদূর পরপর সাজানো সম্পান, মাছ ধরার নৌকা নীরবে দাঁড়িয়ে আছে তীরে। এই পাশেও কোনো পর্যটকের দেখা নেই, শুধু আমরা। আর মাঝে মধ্যে দেখা হয়ে যাচ্ছে স্থানীয় জেলেদের সাথে। তৃতীয় দিনের মতো হাঁটছি, তবু মনেই হচ্ছে না আমরা কক্সবাজারে আছি। কারণ আমরা যে কক্সবাজার চিনি সেটা ভিড়ের, কোলাহলের, রঙিন ছাতার নিচে বসে থাকা মানুষের। কিন্তু এই কক্সবাজার ফাঁকা সমুদ্র সৈকত, জেলেদের মাছ ধরা, গাংচিলের দলের ছুটে চলা, বালুর উপরে ছুটে বেড়ানো কাঁকড়ার ঝাঁক, আর সাগর পাড়ে মাছ নিয়ে ব্যস্ত থাকা মানুষের গল্প। এ যেন এক সম্পূর্ণ আলাদা জগৎ। যদি কখনো এভাবে কক্সবাজারকে দেখেন, তাহলে পরবর্তীতে কলাতলি, লাবণী, সুগন্ধা সৈকতে মন টিকবে কিনা সেটা নিয়ে আপনারই সন্দেহ জাগবে। এটা মাছ ধরার জাল, মাছ ধরা শেষ, পাড়ে জাল টেনে তুলে ফেলেছে। আরও ওই যে মানুষ জড়ে দাঁড়িয়ে আছে, ওখানে মাছগুলো সব ঢেলেছে, হয়তো ওখান থেকে দাম দর হচ্ছে আর কি। চলেন সামনে যেয়ে দেখে। আমাদের এবারের বিচ হাইকিং আয়োজন করছে বিচ হাইকিং গ্রুপ। প্রতি বছর শীতের মৌসুমে তারা আয়োজন করে এই বিশেষ অভিযান। 4 দিনের পথ চলা, টেকনাফ থেকে শুরু হয়ে কলাতলি সৈকত পর্যন্ত। তবে এবছরের আয়োজনটা একটু ভিন্ন। প্রথমবারের মতো হচ্ছে 5 দিনের ট্যুর, যা শুরু হয়েছে শাহপুরী দ্বীপ থেকে আর শেষ হবে নাজিরার টেক সুটকিপল্লী গিয়ে। আপনারাও চাইলে এই ধরনের হাইকিং অভিজ্ঞতায় যুক্ত হতে পারেন। তাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা কিন্তু তীর ধরেই হাঁটছি, অনেকে মাঝে মধ্যে মেরিন ড্রাইভ ধরে হাঁটে, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সাগরের কাছাকাছি থাকার। তবে বড় খাল কিংবা নদী সামনে পড়লে তখন আর উপায় থাকে না, মেরিন ড্রাইভে উঠতেই হয়। সমুদ্রের পথ সবসময় সরল নয়, তবুও আমরা চেষ্টা করছি ঢেউয়ের সবচেয়ে কাছে থাকার। আমাদেরকে এখন খাল পাড়ি দিতে হচ্ছে। এই যে খাল, যদি আমরা খাল পাড়ি না দিতে চাইতাম, ওই পাশে ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে অনেকটা ঘুরে আসতে হতো। অতটা ঘুরতে যেহেতু চাচ্ছে না, তাই পানিতে একটু প্যান্ট ভিজলেও আমরা এই খালটা পাড়ে দিচ্ছি নেমে। পানি হাঁটু পর্যন্ত আছে এখানে, কিন্তু পরিষ্কার, নিচে একবারে মাটি দেখা যাচ্ছে, মাছ নেই। মাছ থাকলে সেটাও দেখা যেত। বেশ পরিষ্কার পানি আর ঠান্ডা। আর যদি আমরা এই কষ্টটা না করতে চাইতাম, তাহলে আর বেশি কষ্ট করতে হতো, হাঁটতে হতো প্রায় 1 কিলোমিটার বেশি, অনেক দূর হেঁটে আসতে হতো। যাই হোক, আমরা সেই কষ্টটা না করে ঠান্ডা পানিতে পা ভিজিয়ে নিলাম। আমরা সকালে নাস্তা একটা পরোটা খেয়ে এসেছি, আর একটা পরোটা এই যে ডিম ভাজি দিয়ে এইভাবে মুড়ে নিয়ে এসছে। আর এখন এটাই দিয়েই সকালে নাস্তা পরিপূর্ণ হবে আর কি। এক পাশে সাগর আর এক পাশে পাহাড়, এটা কিন্তু বিশ্বের রেয়ার। আমি বলছি না বাংলাদেশেই শুধুমাত্র এই জায়গাটা আছে, কিন্তু বিশ্বে খুব কম জায়গাতে এরকম আছে যে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা সবাই বলে বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত, ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ কক্সবাজার, কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ কি আমরা এইভাবে দেখেছি কখনো? আমরা বেরিয়ে পড়েছি এই ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচটা পুরোটা একবারে দেখতে, এক ট্যুরে দেখতে। আপনারাও বেরিয়ে পড়ুন। শুধু মুখে মুখেই আমরা এই ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ বলি, কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচটা যে কত সুন্দর আর কতটা মনোমুগ্ধকর, সেটা শুধু মুখে বললে হবে না, বা মানুষের ছবিতে ভিডিওতে দেখে আসলে বোঝা যাবে না। আপনারা আসবেন, বিচ হাইকিং করেন আর না করেন, মাঝে মাঝে আসবেন, এই পাশটাও আসবেন, হাঁটবেন। অনেকে দেখে গাড়ি নিয়ে আসে, কিন্তু দেখা যাচ্ছে শ্যামলাপুর নামে, কেউ নামে হাজমপাড়া একটু নামে, আবার দেখা যাচ্ছে যে নামে টেকনাফে নামে, এভাবে ঘুরে বেড়ায়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওই নির্দিষ্ট কোনো প্লেস যেখানে পর্যটন কেন্দ্র হিসাবে অলরেডি তৈরি হয়ে গেছে, সেসব জায়গায় না নেমে
কোনো নিরিবিলি জায়গা দেখে নেমে গাড়ির পার্ক করে রেখে আধা ঘন্টা এদিকে হাঁটা, আধা ঘন্টা এদিকে হাঁটলে বেশ ভালো ফিল পাবেন। অবশ্যই আসবেন আপনারা, এভাবে হলেও আসবেন। আর যদি সম্ভব হয় জীবনে অন্তত একবার বিচ হাইকিংটা করবেন 120 কিলোমিটার শাহপরী দ্বীপ থেকে কক্সবাজার নাজরা টেক পর্যন্ত। আর যারা টেকনাফ থেকে আসে তারা কলাতলি পর্যন্ত যায়, আর আমরা শাহপরী দ্বীপ থেকে একবারে নাজরা টেক পর্যন্ত যাব। আর একটা কথা, এই বিচ হাইকিং চলছে মনে হয় 7-8 বছর বা 9 বছর। আমরা 30তম ইভেন্টে এসেছি, কিন্তু আমরাই প্রথম শাহপরী দ্বীপ থেকে যাচ্ছি। এর আগে শাহপরী দ্বীপ থেকে বিচ হাইকিং গ্রুপ কোনো ট্যুর পরিচালনা করে নাই, এবারই প্রথম। এজন্য অবশ্যই আমাদের একটু অন্যরকম ভালো লাগে কাজ করতেছে যে আমরা একটা স্পেশাল ইভেন্টে এসেছি। প্রথম শাহপরী দ্বীপ থেকে এই ট্যুরটা চালু হয়েছে, হয়তো ভবিষ্যতে আরও হবে। আপনাদের কাছে বলতেছি, আপনারা জীবনে অন্তত একবার হলেও এই বিচ হাইকিংয়ে আসবেন, তাহলে অন্তত ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ বা বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকতটা ভালোভাবে এবং কাছ থেকে উপভোগ করতে পারবেন। আপনারা যদি কখনো বিচ হাইকিং করেন তাহলে কক্সবাজারের বহু অদেখা সৌন্দর্য নিজ চোখে দেখতে পারবেন। আর যদি হাইকিং নাও করেন তবুও চেষ্টা করবেন এই পাশটায় একবার আসতে। তবে একটা ছোট্ট অনুরোধ, প্লাস্টিক বা কোনো অপচনশীল জিনিস এখানে ফেলে যাবেন না। এই নির্মল সৌন্দর্যের মাঝে আবর্জনার কোনো জায়গা নেই। অবশ্যই এত সুন্দর সৈকত দেখে কোনো বিবেকবান মানুষেরই এমনটা করতে ইচ্ছা হবে না। আজকের দিনের আমাদের আর মাত্র 1.5 কিলোমিটার বাকি বিচ হাইকিংয়ে। আর এই পাশটা দেখেন কেমন সমান জায়গা, কোনো মানুষজন নাই। একটা কথাই বারবার বলতে হচ্ছে বিচ হাইকিংয়ে এসে কত সুন্দর দেখেন। আর এই পাশটাই আমার ছোটো ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন না, পুরা রাস্তা জুড়ে মানে আমাদের থেকে এই 20 মিটার দূরে লাল কাঁকড়ার মনে করেন যে চর পড়ে রয়েছে এমন কাঁকড়া, কিন্তু পিছনে ওদের কাছে গেলে সেগুলো আর থাকছে না, ওরা গর্তে ঢুকে যাচ্ছে। বড় লেন্সওয়ালা ক্যামেরা ছাড়া এগুলো ধরা সম্ভব না আসলে ভালোভাবে, নয়তোবা ক্যামেরাটা ওখানে ফিটিং করে রেখে আসতে হবে। কিছুক্ষণ আসার পর ওরা যখন উঠবে তখন ক্যামেরায় সেটা ধরা পড়বে। আর আমরা যেহেতু দাঁড়াচ্ছি না, আমাদের হাতে সময় কম, 12টার আগে আমরা ওই জায়গায় পৌঁছাতে চাই। তারপরে আমরা নৌকা নিয়ে মাঝ সমুদ্রে যাব। মাঝ সমুদ্রে বলতে বেশ একটু গভীরে যাব নৌকা ভ্রমণে। আর চারপাশটা দেখেন কেমন নিরিবিলি, কোনো মানুষজন নাই এই জায়গাটায়, স্থানীয় লোকজনও নাই। এমন একজন, আমরা 2 জন শুধু হেঁটে চলেছি, একেবারে ফাঁকা। আর 1.5 কিলোমিটার বলতে ক্যামেরায় আপনারা যদি বুঝতে পারেন, ওই যে দূরে সাম্পানগুলো দেখতে পাচ্ছেন, এই সাম্পানের শেষ মাথা গেলেই শ্যামলাপুর সমুদ্র সৈকত, সেখানেই আমাদের ক্যাম্প সাইট। আমরা আজকেও সেখানেই থাকব। আর বিকালে মানে দুপুরের পরে খাওয়া দাওয়া করে আমরা যাব হচ্ছে নৌকা রাইডে। পৌঁছে গেলাম আমরা আমাদের শেষ পয়েন্টে। এই যে আমাদের ক্যাম্পিং সাইট এই নৌকাগুলোর পিছনে। আর এখন 11:30 মতো বাজে মাত্র। আমাদের 1টার সময় নৌকা জার্নি শুরু হওয়ার কথা। এখান থেকেই নৌকা জার্নি শুরু করব। এই সমুদ্রের মাঝে যতটুকু যাওয়া যায় 2 ঘন্টা মতো যাবে আর কি, শুনলাম মোট 4 ঘন্টা আর কি। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর এখানে এসে পর্যটক 2-1 জনের দেখা পাওয়া গেল, মানে আমরা বিচ হাইকার ছাড়া আর কয়েকজন আছে, মানে তাও হাঁটতে কোন 8-10 জন মতো। এই যে কয়েকজন, একেবারে নিরিবিলি পরিবেশ যাকে বলে। আজ আমরা প্রায় 11 কিলোমিটার হেঁটে পৌঁছালাম শ্যামলাপুর সৈকতে। এই পথটা সহজ ছিল না, তবু সমুদ্রের সঙ্গেই হাঁটতে হাঁটতে সময়টা কেমন যেন অদৃশ্য হয়ে গেল। আমরা মোট 47 জনের একটি দল, তবে আমাদের মধ্যে 5 জনের একটি ছোট্ট দল গতকাল হাজমপাড়ায় থেমে না থেকে আরও এগিয়ে এসে এখানেই তাদের হাঁটা শেষ করেছিল। আজ তারা বেরিয়ে গেছে আগামীকালের পথটা আগে থেকে কভার করতে, আমরা যেটা কাল হাঁটব। এই অভিযানে প্রতিদিনই কেউ না কেউ একটু বেশি পথ হাঁটে, কিন্তু শেষ পর্যন্ত গন্তব্যটা সবারই এক। ক্যাম্প সাইটে পৌঁছে প্রথমেই সেরে নিলাম গোসল। লবণাক্ত ঘাম ধুয়ে গেলে শরীর যেমন হালকা হয়, মনও তেমন সতেজ হয়ে ওঠে। তারপর ঝাউবনের ভেতর দিয়ে হালকা বাতাস গায়ে মেখে হেঁটে গেলাম দুপুরের খাবার খেতে।
এবারের আয়োজন ছিল শ্যামলাপুরের মাছের আড়তের পাশের একটি ছোট্ট হোটেলে। সাদা ভাত, একটি করে ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা, সবজি আর ডাল। এই ছিল এবারের বিচ হাইকিংয়ের প্রথম এবং শেষ দুপুরের খাবার। অবশেষে মনে হচ্ছে আমাদের সমুদ্র ভ্রমণে যাওয়া হচ্ছে। এক পর্যায়ে মনে হচ্ছিল যে হয়তো আর যাওয়া হবে না, নৌকা পাওয়া যাচ্ছিল না এবং ভাড়াটা অনেক বেশি যাচ্ছিল, প্রায় 10,000 মতো। অবশ্যই শেষমেশ প্রায় 7,000-এর কাছাকাছিতে আমরা একটা নৌকা ঠিক করছি বা সাম্পান। দেখা যাক, এখন আমরা সামনে যাচ্ছি ঘাটের কাছাকাছি, ওখান থেকে নৌকায় উঠবো আর সমুদ্র ভ্রমণে বের হবো। ঠিক আছে, তবে আমি বলবো কেউ অতিরিক্ত সাহসিকতা দেখায় রিস্ক নেবেন না, আমার কথা হচ্ছে সেটাই। তো সবাই আল্লাহর কাছে দোয়া চাইবো যে আমরা নিরাপদে, মানে গিয়ে নিরাপদে যাতে আবার পারে আসতে পারি, সবার কাছে এটাই কাম্য। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আমরা নৌকাতে উঠবো, কিন্তু যারা সাঁতার পারে না তাদেরকে আগে ওঠার সুযোগ দেওয়া হয়েছে। আমরা পানিতে কিছু দূর যাব, নৌকা যখন তার চাকা থেকে সরে যাবে, নিজে ভাসমান অবস্থায় থাকবে, শুধুমাত্র তখনই আমরা উঠবো। আর এই যে দেখেন ঢেউগুলা, সাতচল্লিশ জনের দলের মধ্যে আমরা 24-25 জন সাগরে নৌকা ভ্রমণে বের হলাম। তীরে দাঁড়িয়ে থাকা নৌকায় ওঠা যতটা সহজ মনে হয়, ঢেউয়ের উপর দুলতে থাকা নৌকায় ওঠা ততটা নয়। সমুদ্রের ঢেউ একেবারে আছড়ে পড়ছে, নৌকাটা আনস্টেবল হয়ে উঠেছে, আর সেই মুহূর্তে ভারসাম্য ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। হয়তো ক্যামেরায় পুরোটা ঠিকভাবে ধরা যায়নি, কিন্তু বাস্তবে ওটা ছিল বেশ রোমাঞ্চকর আর কঠিন। অবশেষে কিছুটা কষ্ট আর সাবধানতার সাথে আমরা সবাই নৌকায় উঠতে পারলাম। তারপর শুরু হলো আমাদের সমুদ্র যাত্রা, ঢেউয়ের ওপর ভেসে অজানা বিস্তৃতির দিকে। বিচ হাইকিং গ্রুপের এই আয়োজন একটি বিশেষ দিক। আবহাওয়া ভালো থাকলে প্রতিবারই সমুদ্রে নৌকা ভ্রমণের ব্যবস্থা করা হয়। আমার কাছে মনে হয়েছে এটা যেন বিচ হাইকিংয়ে এসে পাওয়া একটি ছোট্ট বোনাস। নৌকায় ওঠার রোমাঞ্চ, ঢেউয়ের সাথে দুলতে থাকা অনুভূতি, আর সমুদ্রের বিস্তৃতিকে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতা, সব মিলিয়ে এটা একদম অন্যরকম। এমন মুহূর্তে বোঝা যায় বিচ হাইকিং মানে শুধু হাঁটা নয়, এটি সমুদ্রকে আরও কাছ থেকে জানার একটি সম্পূর্ণ নতুন গল্প। কিছুটা এগোতেই খেয়াল করলাম পানির রং পুরোপুরি নীল, যা সমুদ্রপথে সেন্ট মার্টিন যাওয়ার সময়ও উপভোগ করা যায়। প্রথমে ভাবছিলাম সাগর পাড়ের ঢেউ পেরিয়ে একটু ভেতরে এলে নৌকা হয়তো বেশি দুলবে না, কিন্তু আমার ধারণা আজ পুরো পাল্টে গেল। প্রায় ঘন্টাখানেক আসার পর শুরু হলো পানিতে লাফালাফি। ঢেউয়ের খেলায় আমরা যেন ডুবে যাচ্ছিলাম। যারা সাঁতার জানে না তাদের জন্য লাইফ জ্যাকেট, আর যারা জানে তাদের হাতে রশি ধরানো হলো, যাতে স্রোতে ভেসে অনেক দূরে না চলে যায়। তবে কিছু এক্সট্রিম সাঁতারও রশি ছাড়িয়ে সরাসরি ঢেউয়ের মাঝে নামলো, সম্পূর্ণ মুক্তির অনুভূতি নিয়ে, সাগরের সঙ্গে একাকার হয়ে। এই যে দেখেন, এত দূর এসে আমরা একটি জীবন্ত জেলিফিশের সাক্ষাৎ পেলাম। গোসল সেরে ফেরার যাত্রা শুরু হলো আমাদের। আর এখন খেয়াল করেন নৌকার দুলুনিটা, যেটা আমরা সাগর পাড় থেকে দাঁড়িয়ে দেখি মাছ ধরা ট্রলারগুলো কত স্থিরভাবে চলছে। কিন্তু আজ বুঝলাম এখানে নৌকা স্থিরভাবে চলতে পারে না।
ধীরে ধীরে আমাদের নৌকাটি তীরের দিকে এগোতে থাকলো। পিছনে সূর্য তার চারপাশে রক্তিম আলো ছড়িয়ে অস্ত যেতে চলেছে। এই মুহূর্তটি সত্যিই মনে রাখার মতো, এক ধরনের শান্তি আর রোমাঞ্চের মিশ্রণ। কিন্তু তীরে পৌঁছার সাথে সাথে শুরু হলো আরেকটি চ্যালেঞ্জ। ঢেউয়ের মাঝে এসে থামলো নৌকাটি এবং এখান থেকেই নামতে হবে আমাদের। তবুও নামার আগে নৌকা থেকে আমরা দেখলাম জীবনের সেরা সূর্যাস্ত। সন্ধ্যার পর শুরু হলো রাতের খাবারের আয়োজন। আজকের মেনু চিকেন বারবিকিউ আর সবজি খিচুড়ি। রান্নার আয়োজন চলছিল আর আমরা সেই সময় একটু ঘুরতে এলাম কাছাকাছি মাছের আড়তে। এই অঞ্চলের জেলেরা কখনো কখনো 2-3 দিন বা তার চেয়েও বেশি সময়ের জন্য গভীর সাগরে যায়, আর এ কারণেই এই বাজারে ইলিশ মাছের প্রাচুর্য দেখা যায়। রান্নাবান্না শেষ হবার পর আজও আমরা 2-3 পর্বে রাতের খাবার গ্রহণ করলাম। এরই মাঝে আমাদের সহকারী হোস্ট আরিফ ভাই ও রিজভি ভাই ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে জানালেন। আগামীকালের শুকনো খাবার ব্যবস্থা এবং যাত্রাপথের প্রস্তুতি কেমন হবে সব কিছু বোঝালেন ধাপে ধাপে। এই ছোট ছোট মুহূর্তগুলোই হাইকিংয়ের গল্পে এক ধরনের সংযোগ আর প্রস্তুতি তৈরি করে, যা প্রতিটি দিনের অভিযানের অনুভূতিকে আরও গভীর করে। খাওয়া দাওয়া শেষে আমরা এলাম রাতের সাগরের ধারে। অন্ধকারে সাগরকে চোখে দেখা যাচ্ছে না, তবুও ঢেউয়ের গর্জন আমাদের কাছে ধ্বনিত হচ্ছে। সারি সারি সাজানো সাম্পানগুলো লাল, নীল এবং নানা রঙের বাতিতে জ্বলে উঠছে। জলরাশির উপর প্রতিফলিত আলো যেন এক ছোট্ট জাদু সৃষ্টি করেছে। তবে আমরা বেশিক্ষণ সে সৌন্দর্য উপভোগ করতে পারলাম না। আগামীকাল আমাদের জন্য অপেক্ষা করছে হাইকিংয়ের সর্বাধিক দূরত্ব, যার জন্য সকালেই আগেভাগে ঘুম থেকে উঠতে হবে। এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব নিশ্চিন্তে ঘুম নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর এভাবেই শেষ হলো আমাদের 3য় দিনের বিচ হাইকিং গল্প। সামনের পর্বগুলোর দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।